আসেন আমরা একটা প্রশ্ন দেখি। এডাল্ট মেডিকেল সার্জিক্যাল নার্সিং এর অসংখ্য ধন্যবাদ নন্দিতা ধর। তাহলে শুরু করা যাক তাহলে এখন, হ্যাঁ? আসেন। What is the most important intervention to prevent infection in a patient with central venous catheter? ঠিক আছে? একটা সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার লাইন সমৃদ্ধ একটা পেশেন্টকে আপনি কিভাবে কি ইম্পর্টেন্ট ইন্টারভেনশনটা নিলে কি ইনফেকশনটা প্রিভেনশন হতে পারে? আমার প্রশ্নটা একটু দেখেন। যে নিচের কোন স্টেপটা যদি নেন তাহলে একটা সেন্ট্রাল ভেনাস ক্যাথেটারের পেশেন্টের কি হবে? ইনফেকশন প্রিভেনশন হবে। সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার অধিকাংশ সময় আমরা কোথায়? ইন্টেনসিভ কেয়ার ইউনিট, তারপরে হচ্ছে হাই ডিপেন্ডেন্সি ইউনিট, দ্যাট মিনস আইসিইউ, সিসিইউ এবং হচ্ছে যে আমরা এইচডিইউ তে দেখে থাকি। সো এই ধরনের পেশেন্ট গুলা কিন্তু আইসিইউ তে অধিকাংশ পেশেন্টই কিন্তু কি করা? সিবি লাইন করা। ঠিক আছে? এটাকে সিবিসি কিংবা সিবি লাইনও বলে থাকে। সেন্ট্রাল ভেনাস লাইন অথবা সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার। ঠিক আছে? আপনারা বলছেন পারফর্ম হ্যান্ড হাইজিন বিফোর এন্ড আফটার পেশেন্ট কন্টাক্ট। সবাই হচ্ছে এ অ্যান্সার করছেন কে কে? হিমেল দে, পারভিন সুলতানা, সানজিদা, শান্তা। অসংখ্য ধন্যবাদ। আপনারা সঠিক অ্যান্সারটি দিয়েছেন। এখানে দেখেন আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কিন্তু কি না সেগুলো হচ্ছে আপনার প্রথমে না, আপনার প্রথমে প্রশ্নটা দেখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট। এই মোস্ট ইম্পর্টেন্ট লেখাটা দেখে কিন্তু আপনাকে কি করতে হবে? আপনার অ্যান্সারটা করতে হবে। সো এখানে যেগুলো আছে এখানে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করবে কোথায়? ইম্পর্টেন্ট লেখাটা বলতে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়টা ওই সময় কাজ করবে না স্ট্রেসের সময়। তখন কি করবে? দেখবেন যে ড্রেসিং চেঞ্জ 48 আওয়ারলি কিংবা প্রোফাইলিক অ্যান্টিবায়োটিক এটা না দিয়ে করবে কি যে ধরুন ড্রেসিং চেঞ্জ এভরি 40 আওয়ার্স এটা কি করবে? দিয়ে দিবে। সো মোস্ট ইম্পর্টেন্ট যদি দেখেন তাহলে কি হবে? পারফর্ম হ্যান্ড হাইজিন। এটা সবাই আপনারা সঠিকভাবে অ্যান্সার করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা সঠিক অ্যান্সারটি দিয়েছেন। এখন পরবর্তী প্রশ্নে আসেন। পারভিন সুলতানা, ওয়ালাইকুম সালাম। আপনারা কে কোথা থেকে এমন ক্লাসে যুক্ত আছেন কাইন্ডলি কমেন্ট করে জানান। এবং আপনারা ক্লাসটি শেয়ার করে দেন যাতে করে আপনাদের ফ্রেন্ডরা সবাই ক্লাসটি উপভোগ করতে পারে, হ্যাঁ? আর আপনাদের ক্লাস সম্পর্কে যদি কোনো মতামত থাকে, কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আসেন ২ নম্বর প্রশ্ন দেখি। Which of the following is priority nursing intervention for a patient with suspected stroke? একজন স্ট্রোক সাসপেক্টেড পেশেন্টকে প্রায়োরিটি নার্সিং ইন্টারভেনশন, ঠিক আছে? একটা প্রায়োরিটি বেসিস কোন নার্সিং ইন্টারভেনশনটা আপনি করবেন? লেখাটা একটু বড় করে দেই দেখি আপনাদের দেখতে কোনো সমস্যা হয় কিনা। না, ভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ বলেন। ২ নম্বর প্রশ্নের অ্যান্সারটি করে যান সবাই। নন্দিতা ধর ঢাকা থেকে, রোশনা আক্তার পঞ্চগড়। আচ্ছা পঞ্চগড়ে কাঞ্চনজঙ্ঘা কি দেখা যায় এখন? নাকি আরো পরে দেখা যায়? একটু কমেন্ট করে জানাবেন। যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে এখন আমরা বেড়াইতে আসবো আপনার পঞ্চগড়। ঠিক আছে? নাফিসা অসংখ্য ওয়ালাইকুম সালাম। সবাই কমেন্ট করে আমাদের সাথে থাকবেন যাতে করে ক্লাসটি একটু প্রাণবন্ত হয়, হ্যাঁ? ডি প্লেস দ্য পেশেন্ট লেফট ল্যাটারাল পজিশন। আপনারা কেউ এটা বলছেন। ২ এর বি বলছেন কুইক নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট। হিমেল দে কুমিল্লা থেকে। অসংখ্য ধন্যবাদ। কণিকা মন্ডল সাধু, আপনি যেটা অ্যান্সার করবেন আপনি কাইন্ডলি একটু নাম্বারটা লিখে দিবেন। যেমন ২ হলে ২ একটা বলবেন, ৩ হলে ৩ একটা বলবেন। ঠিক আছে? কারেন্ট চলে গেছে। লাইট আছে? এত সমস্যা নেই। ওকে। যাই হোক, বিদ্যুৎ বিভ্রাট। আমরা আসি, প্রশ্নে চলে আসি।
সাউন্ড অফ ছিল না, আমি কথা বলা বন্ধ করে দিয়েছিলাম আর কি। যাই হোক, ইলেকট্রিসিটি ইজ ব্যাক, সমস্যা নাই, কাম টু দ্য পয়েন্ট। আসেন, একজন হার্ট ফেলিওরের পেশেন্টকে আপনি ফ্লুইড ওভারলোড যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে ম্যানেজ করবেন একটা পেশেন্টকে? এখন ক্লিয়ার দেখেন, কথা এখন ক্লিয়ার পাচ্ছেন কিনা দেখেন, একটু কমেন্ট করে জানান। আশা করি ক্লিয়ার আছে এখন। না, এখন তো থাকার কথা। হ্যাঁ, চলে আসছে, সাউন্ড চলে আসছে। এখন সাউন্ড ক্লিয়ার আছে আশা করি, একটু দেখেন তাও। রাইট। আপনার অধিকাংশ রেস্ট্রিক্ট সোডিয়াম ইনটেক দেন নাই, মনিটর ডেইলি ওয়েট দেন নাই, এনকারেজ ফ্লুইড ইনটেক দেন নাই, তাহলে কি দিয়েছেন? অ্যাডমিনিস্টার ডায়োরেটিক্স অ্যাজ প্রেসক্রাইবড। অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা সঠিক অ্যান্সারটি দিয়েছেন, কে দিয়েছেন? কেউ তো দেন নাই। বি, সঠিক অ্যান্সারটি কি? মনিটর ডেইলি ওয়েট। এখন ফ্লুইড ওভারলোড হয়েছে পেশেন্টের, হ্যাঁ, ফ্লুইড ওভারলোড হওয়া যাওয়াতে আমার পেশেন্টের ওয়েটটা মেজার করতে হবে। হ্যাঁ, ওয়েটটা মেজার করলে কি হবে? আমার প্রতিদিন কি পরিমাণ ফ্লুইড বডির আর পেশেন্টের বডিতে ডিপোজিট হচ্ছে, সেটা কিন্তু আমরা কি করতে পারবো? মেজার করতে পারবো। অসংখ্য ধন্যবাদ, সাউন্ড ক্লিয়ার আছে। দুইয়ের অ্যান্সার, আচ্ছা সময় পেলে দুইয়ের অ্যান্সারটা আবার এক্সপ্লেন করে দিবনি, সমস্যা নাই। দুই আপনারা কেউই বলেন নাই, তিনি অধিকাংশ বলছেন হচ্ছে যে কি সি বলছেন, এবং হচ্ছে যে সিটাই সবাই বলছেন। আপনি ডায়াবেটিস কখন দিবেন? যখন একটা পেশেন্টের ইডিমা চলে আসবে তখন আপনি ডায়াবেটিস দিবেন, ঠিক আছে? কিন্তু আপনার হার্ট ফেলিওর পেশেন্টকে আপনার ডিরেক্ট ডায়াবেটিক্স দিবেন, কিন্তু আপনার প্রথমে কোনটা ইম্পর্টেন্ট? আপনার এটা তো মেডিকেল প্রেসক্রাইব, এখান থেকে ইম্পর্টেন্ট নার্সিং ইন্টারভেনশন বলা হয়েছে, যেটা ডায়াবেটিক্স, এটা কিন্তু আপনার মেডিকেল ইন্টারভেনশন। সো আপনার প্রশ্নটা এইখানে হচ্ছে যে একটু আপনার একটু একটু করে আপনার জন্য একটু ক্রিটিক্যাল করে দেওয়া হয়েছে। দেখেন, উইথ ইম্পর্টেন্ট নার্সিং ইন্টারভেনশন, দেখেন আপনার এখানে যেটা ডায়াবেটিক্স সেটা হচ্ছে কি ডক্টর প্রেসক্রাইব করে, এটা মেডিকেল ইন্টারভেনশন। সো নার্সিং ইন্টারভেনশন কি? মনিটর ডেইলি ওয়েট। মনিটর ডেইলি ওয়েট কিন্তু ডক্টররা করবে না, কিন্তু মেডিকেল ম্যানেজমেন্টে কিন্তু মনিটর ডেইলি ওয়েট না। সো এই প্রশ্নটা আপনাকে স্পেসিফিক ভাবে এভাবে বুঝতে হবে যে আপনার প্রশ্নটা স্পেসিফিক ভাবে কি চাচ্ছে, ঠিক আছে? সো আপনারা পরীক্ষাও কিন্তু এই ধরনের মিস্টেক গুলা করতে পারেন, ঠিক আছে? সো আপনারা প্রশ্নগুলো আগে ভালো করে পড়বেন। এখানে যদি বলতো হুইচ ইজ দ্য মোস্ট ইন্টারভেনশন টু ম্যানেজ ফ্লুইড ওভারলোড, নার্সিং ইন্টারভেনশন কিংবা মেডিকেল ইন্টারভেনশন কিছু যদি উল্লেখ না থাকতো, তখন আপনি অ্যাডমিনিস্টার ডায়াবেটিক্স আপনি বলতে পারতেন, ঠিক আছে? কিন্তু এখন আপনি নার্সিং ইন্টারভেনশন যেহেতু, সেহেতু মনিটর ডেইলি ওয়েট। সো বিষয়টা বুঝতে হবে। এই জন্য বলি তাড়াহুড়া প্রশ্ন দেখার সময় তাড়াহুড়া করা যাবে না, ঠিক আছে? এই জন্য প্রশ্নটা আগে একটু বুঝে তারপর অ্যান্সার করতে হবে। আসেন পরবর্তী প্রশ্নটা একটু দেখি আমরা। In the management of a patient with acute pancreatitis, which is the following intervention is most critical during first 48 hours? Which following intervention is most critical during the first 48 hours? প্রথম 48 ঘন্টার মধ্যে কোন ইন্টারভেনশনটা সবচেয়ে বেশি কি করা ক্রিটিক্যাল, মানে খুবই বেশি গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে? বলেন। প্রশ্নটা একটু আবার দেখি আমরা। ইন দ্য ম্যানেজমেন্ট অফ পেশেন্ট উইথ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, তার মানে কি আমার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এর একটা পেশেন্ট, হ্যাঁ, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস একটা পেশেন্ট। প্যানক্রিয়াটাইটিস এর এটা কি বলেন তো? ইনফ্লামেশন অফ প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস যদি ইনফ্লামেশন হয় সেটা কি বলা হয়? প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং ইন্টারভেনশনস ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল ডিউরিং দ্য ফার্স্ট 48 আওয়ার্স? মোস্ট ক্রিটিক্যাল, আপনাকে টপিকটা ধরতে হবে কি মোস্ট ক্রিটিক্যাল। আমাদের সাথে কমেন্ট করেছে কি চৈতি রাজবংশী 4 এর বি, তারপরে হচ্ছে সুমাইয়া আক্তার
আপনি বলছেন 4-এর এ, নন্দিতা ধর 4-এর সি। দেখছেন অনেক অ্যান্সার গুলো কত সুন্দর আসতেছে, সবাই সবগুলো অ্যান্সার করতেছে। সো আপনাদেরকে এই ধরনের প্রশ্নের সাথে ইউজ টু হতে হবে। যে গদবাঁধা আপনার হোয়াট ইজ দ্য ইনফরমেশন অফ প্যানক্রিয়াস, সবাই জানে এটা অ্যান্সার যে প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে। সো আপনি যদি একটু এইভাবে ব্রেন স্টর্মিং করেন, ব্রেন স্টর্মিং করে যদি একটু পড়াশোনা করেন, তাহলে কি হবে, আপনার ক্রিটিক্যাল অ্যানালাইসিসের ক্যাপাবিলিটিস বৃদ্ধি পাবে এবং হচ্ছে কি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি ভালো একটা ফলাফল করতে পারবেন। বি অ্যান্সার দিছে কে কে দেখি। বি অ্যান্সার দিছে হচ্ছে যে অন্দিতা চক্রবর্তী, রুনা লায়লা, আখি রয়, ইমেল দে, অসংখ্য ধন্যবাদ। নন্দিতা, ঝুমু, অসংখ্য ধন্যবাদ আপনারা যারা বি অ্যান্সারটি দিয়েছেন, ঠিক আছে। নাথিং পার ওরাল থাকলে কি হবে, আমার প্যানক্রিয়াসটাকে রেস্ট রাখা যাবে। তো এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেকেই সঠিক অ্যান্সারটি দিয়েছেন, ঠিক আছে। এখন আসেন পরের প্রশ্ন চলে আসি আমরা। হোয়াট ইজ দ্য প্রাইমারি কনসার্ন? হ্যাঁ, what is the primary concern when caring for a patient with severe burn injury? প্রাইমারি কনসার্ন, একটা বার্ন পেশেন্ট আসলো, সিভিয়ার একটা বার্ন পেশেন্ট আপনার হাতে আসলো, আপনি পেশেন্ট ইমার্জেন্সি ওয়ার্ডে আছেন, ঠিক আছে। একটা বার্ন পেশেন্ট রিসিভ করার সাথে সাথে সর্বপ্রথম আপনাকে কোন বিষয়টার প্রতি খেয়াল করতে হবে। যেমন দেখেন এই কিছুদিন আগে যে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যে অগ্নিকাণ্ডটা হয়েছে, সেখানে কিন্তু অনেক পেশেন্ট মারা গেছে। তাদের মধ্যে মারা যাওয়ার কারণ কিন্তু এখনকার যারা দায়িত্বরত ডক্টর তারা কিন্তু মিডিয়াতে এক্সপ্লেইন করছে তাদের মারা যাওয়ার কারণ কি, ঠিক আছে। অধিকাংশ ডক্টর কিন্তু বলছে যে তাদের বার্ন এত পার্সেন্ট হয়েছে, এত পার্সেন্ট হয়েছে, কিন্তু তাদের এই সমস্যা থাকার কারণে তাদেরকে সার্ভাইভ করানো সম্ভব হয়নি, কিংবা তাদের সার্ভাইভাল রেটটা কম হবে। একটা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক তারা আলোচনা করছেন। যারা খবর দেখেন কিংবা হচ্ছে যে করেন তারা কিন্তু বিষয়টা রিলেট করেন ক্লিনিক্যাল এবং হচ্ছে যে আপনার পারিপার্শ্বিক নলেজ থেকে প্রশ্নটা অ্যান্সার করেন। প্রাইমারি কনসার্ন এখানে পেইন ম্যানেজমেন্ট, প্রিভেন্টিং ইনফেকশন প্রাইমারি কনসার্ন না, ঠিক আছে। তো মেইনটেইন এয়ারওয়ে হইতে পারে, মনিটর ফ্লুইড ব্যালেন্স হইতে পারে, কিন্তু প্রাইমারি কোনটা? যেটা স্বপ্নকে সবচেয়ে আপনাকে গুরুত্ব দিতে হবে প্রাথমিক অবস্থাতে। দেখেছি অনেকেই সি কমেন্ট করতেছেন, মার্জিনা, মীরা, শাহানাজ, শান্তা, মসলিমো, অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রথম কি করতে হবে, সি হচ্ছে যে আমাদের প্রথমে দেখতে হবে এয়ারওয়ে। দেখেন ওই এক্সপ্লেনেশনের সময় ডক্টররা বলতো তাদের শ্বাসনালী বার্ন, তাদের রেসপিরেটরি ট্র্যাক্ট বার্ন হয়ে গেছে। সেই কারণে কি হয়েছে, পেশেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেস প্লাস হচ্ছে কি এটা তো আপনার বাহিরের বডিতে স্কিনে যদি বার্ন হয় সেক্ষেত্রে কিন্তু কি করা যায়, আপনার ট্রিটেবল, কিন্তু ইন্টারনাল বার্ন যদি হয়ে যায় সেই বার্ন কিন্তু খুবই ডিফিকাল্ট, কারণ তার রেসপিরেশন নিতেই পারবে না যদি সেই রেসপিরেটরি ট্র্যাক্ট বার্ন হয়ে যায়, যেটা ইনহেলেশন, স্মোক ইনহেলেশনের কারণে হতে পারে, এবং হচ্ছে কি গরম যে আগুনের যে তাপ, যেটা সেই তাপ ইনহেলেশনের কারণে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট বার্ন হয়ে যেত। সো প্রথমে আমাদের যেটা মেনটেন করতে হবে সেটা কি, এয়ারওয়ে পেটেন্সিটা আমাকে মেনটেন করতে হবে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ, আপনারা অধিকাংশই সঠিক অ্যান্সারটি দিতে পেরেছেন। আসি এখন আমরা আসি একটু পরবর্তী একটা প্রশ্নে আসি। অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেকেই সঠিক অ্যান্সারটি দিয়েছেন। এখন আসি আমরা পরবর্তী একটা প্রশ্ন। হুইচ হরমোন ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর দ্য রেগুলেশন অফ মেনস্ট্রুয়াল সাইকেল? প্রাইমারিলি রেসপন্সিবল ফর মেনস্ট্রুয়াল সাইকেল, এই যে প্রশ্নটা পড়েন, দ্রুত অ্যান্সার করেন। আপনারা যারা আমাদের এখনো পেইড ব্যাচে ভর্তি হননি, দ্রুত ভর্তি হয়ে যান। আজকের ক্লাস থেকে যদি কেউ ভর্তি কনফার্ম করেন তাহলে আমার পক্ষ থেকে এবং কোম্পানির প্রচারণার জন্য 100 টাকা ডিসকাউন্ট, 100 টাকা ডিসকাউন্ট। সো আজকে বলবেন যে সিফাত ভাইয়ের ক্লাস থেকে আমি জয়েন করছি, সো আমাকে 100 টাকা ডিসকাউন্টে ভর্তি করান, ঠিক আছে। আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে আপনি কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমাদের পরবর্তী ক্লাসগুলো নেওয়া হবে, কারণ হচ্ছে যে আমাদের ক্লাসগুলো যাতে ভালো লেগে থাকে তাহলে এটা আমরা মেনটেন করার চেষ্টা করব। কিংবা আপনাদের যদি কোনো পরামর্শ থাকে ক্লাস সম্পর্কে, অবশ্যই আপনাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা বলবেন, আবার যদি বুঝেন তাহলেও বলবেন, ঠিক আছে। পজিটিভ নেগেটিভ সবকিছুই বলবেন, তাতে হলে কি হবে, আমরা আমাদের কোয়ালিটিটা এনশিওর করতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আপনাদের সময় কিন্তু খুবই কম, এই মাসের শেষের দিকেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সো আপনারা খুবই অল্প সময়ের মধ্যে পুরো একটা পরীক্ষার জন্য আপনাদের
প্রস্তুতি নিতে হবে। সো আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো হয় সেখানে 70 to 80% হচ্ছে যে টেকনিক্যাল প্রশ্ন থাকে। সো টেকনিক্যাল প্রশ্ন যাতে আপনারা কি না করেন, কোনো ধরনের মিস্টেক না করেন। আমরা চাইবো টেকনিক্যাল প্রশ্নের 70 to 80% মার্ক যদি আপনি এনশিওর করতে পারেন, তাহলে দেখা যাবে কি ওই বাংলা ইংরেজি থেকে আচ্ছা পারভিন সুলতানা, সমস্যা নাই, আপনি ইংলিশ ক্লাসে জয়েন করেন, এই ক্লাসে রেকর্ডেড থাকবে, আপনি অবশ্যই পরবর্তী জয়েন করেন এবং যখন ক্লাসগুলো করবেন তখন হচ্ছে যে এই যখন যে এমসিকিউটা চলে তখন সেই এমসিকিউর প্রশ্নগুলো অ্যান্সার করবেন। ওকে, ধন্যবাদ পারভিন সুলতানা, আপনি যতক্ষণ থাকেন খুব সুন্দরভাবে অ্যান্সার করতে থাকেন, এটাই হচ্ছে আমাদের চাওয়া। ঠিক আছে, আসেন, আপনাদের মধ্যে কে কে কোনটা অ্যান্সার করছেন বলেন। এস্ট্রোজেন এ কে কে অ্যান্সার করছেন, অসংখ্য ধন্যবাদ। এ হচ্ছে যে প্রাইমারি কি মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলেশনের জন্য। আসেন এখানে আদার্স অপশনগুলো কি কি আছে আমরা একটু দেখি। প্রজেস্টেরন কি করে? লেটার ফেজ অফ দ্য সাইকেল, প্রজেস্টেরন লেটার ফেজে ভূমিকা পালন করে। তারপর লিউটিনাইজেশন কি করে? এটা ওভুলেশনে, এলএস এলএস হরমোনটা আমাদের ওভুলেশনে কি করে? ইনভলভ করে, কিন্তু প্রাইমারি রেগুলেশনে না। তারপর ফলিকুলার এফিসিস কি করে? এটা ফলিকুলার, তো আমাদের প্রাইমারি যেটা কি করে, আমাদের ক্লাসে যুক্ত হয়ে যান এবং 100 জন আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। এবং এখনো যারা ভর্তি হননি পেইড বেসে আমাদের এই নাম ভর্তিটি নিশ্চিত করুন এবং হচ্ছে আজকে এর জন্য ভর্তি ফি 999 টাকা, 100 টাকা ডিসকাউন্ট। সো আপনারা আপনাদের পেইড বেচে ভর্তিটি নিশ্চিত করে ফেললেন এবং আপনাদের প্রস্তুতি যাতে আরো ভালোভাবে আপনারা নিতে পারবেন সেই ব্যবস্থা করে ফেলুন। আসেন আমাদের পরবর্তী প্রশ্ন একটু দেখি আমরা, 7 নম্বর। ইন ম্যানেজিং এ প্রেগনেন্ট ওমেন উইথ প্রি-এক্লাম্পসিয়া, which of the following is the most important nursing intervention? আসেন এই যে নার্সিং ইন্টারভেনশন, হ্যাঁ, সো মোস্ট ইম্পর্টেন্ট নার্সিং, মোস্ট ইম্পর্টেন্ট নার্সিং ইন্টারভেনশন, আসেন অ্যান্সারটা করেন। নার্সিং ইন্টারভেনশন, একটা প্রেগনেন্ট ওমেন আসছে, প্রেগনেন্ট ওমেন প্রি-এক্লাম্পসিয়া হচ্ছে, ঠিক আছে, প্রি-এক্লাম্পসিয়া হচ্ছে এবং মোস্ট ইম্পর্টেন্ট নার্সিং ইন্টারভেনশন আপনি কোন স্টেপটি নেবেন? অ্যাডমিনিস্টার অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন অ্যাজ প্রেসক্রাইবড, এটা কিন্তু একটা নার্সিং ইন্টারভেনশন। যদি আপনি মেডিসিন দেওয়া থাকতো তাহলে কিন্তু এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ নার্সিং ইন্টারভেনশন। তারপরে মনিটর ফিটাল হার্ট রেট, এটাও কিন্তু নার্সিং ইন্টারভেনশন, ঠিক আছে। তারপরে এনকারেজ ফ্লুইড ইনটেক, এটাও নার্সিং ইন্টারভেনশন। পারফর্ম থ্রো নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট, এটাও নার্সিং ইন্টারভেনশন। তাহলে আপনার কোন নার্সিং ইন্টারভেনশনটা কি মোস্ট ইম্পর্টেন্ট? 7-এর এ, অসংখ্য ধন্যবাদ আপনারা যারা সঠিক অ্যান্সারটি দিয়েছেন। অ্যাডমিনিস্টার অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন অ্যাজ প্রেসক্রাইবড, কারণ এটা ওয়ান কাইন্ড অফ না, এটা যদি আপনি মনে করেন মেডিকেল ইন্টারভেনশন না, হ্যাঁ, এস প্রেসক্রাইব যদি আপনি অ্যান্টি হাইপারটেনসিভটা তাকে অ্যাডমিনিস্টার করা, এটা কিন্তু একটা নার্সিং ইন্টারভেনশন। কারণ আপনি যদি তার ব্লাড প্রেশার কন্ট্রোল না করেন, সেটা কি আরো এক্লাম্পসিয়ার দিকে চলে যাবে, পেশেন্ট আরো ওয়ার্স কন্ডিশনে যাবে। আগে ব্লাড প্রেশার কমান, দেন হচ্ছে আপনি কি করবেন, আদার্স কমপ্লিকেশন গুলো ম্যানেজ করবেন, ঠিক আছে। এটা যদি আপনি ম্যানেজ করতে পারেন, পেশেন্ট স্ট্রোক হয়ে যেতে পারে, আদার অর্গানও ড্যামেজ হয়ে যেতে পারে, ঠিক আছে। আসেন এরপর একটা প্রশ্ন থেকে 8 নম্বর প্রশ্নটা, হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ প্রাইমারি অ্যামেনোরিয়া? প্রাইমারি অ্যামেনোরিয়ার মোস্ট কমন কজ কোনটি? হোয়াট ইজ দ্য কমন কজ অফ প্রাইমারি অ্যামেনোরিয়া? আচ্ছা, অ্যামিনোরিয়া, হোয়াট ডু ইউ মিন বাই অ্যামিনোরিয়া? অ্যামিনোরিয়ার এক্সপ্লেনেশনটা আপনাদের কারো জানা থাকলে আপনারা কমেন্ট করে জানান, ঠিক আছে। হোয়াট ডু ইউ মিন বাই অ্যামিনোরিয়া? প্রাইমারি অ্যামিনোরিয়া বলতে আপনারা কি বুঝেন? সো প্রাইমারি অ্যামিনোরিয়ার কজগুলো কি হতে পারে? ওভারিয়ান সিস্ট নাকি টার্নার সিনড্রোম নাকি এন্ডোমেট্রিয়াল
ক্যান্সার নাকি পলিসিস্টিক ওভারি সিনড্রোম? 8-এর ডি। অনেকে বলছেন 8-এর ডি, আর কে বলছেন? সবাই 8-এর সি বলছেন, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। দেখেন এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটা একটু অনেক দূরের, এটা আগেই বাদ দিতে হবে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। হ্যাঁ, অ্যান্সার করছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ। 8-এর এ ওভারিয়ান সিস্ট। দেখেন প্রাইমারি অ্যামেনোরিয়া কার কার হইতে পারে? একটা ওভারিয়ান সিস্ট কি সবার হইতে পারে? অ্যাবসেন্স অফ পিরিয়ড, অসংখ্য ধন্যবাদ। ওভারিয়ান সিস্ট কি সবার হইতে পারে? এন্ডোমেট্রিয়াল ক্যান্সার কি সবার হইতে পারে? সবার এই কারণে কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে? সবার কি ক্যান্সারের কারণে কি অ্যামেনোরিয়া হয়? কিন্তু প্রশ্নটা কি আমার, কমন কজ অফ প্রাইমারি অ্যামেনোরিয়া? 8-এর সি। আসেন দেখি সঠিক অ্যান্সারটা কি। সঠিক অ্যান্সারটা কি? টার্নার সিনড্রোম। দেখেন ওভারিয়ান সিস্ট আমি আগেই বলছি, ওভারিয়ান সিস্ট কি সবার হয় প্রাইমারি অ্যামেনোরিয়ার ক্ষেত্রে? না, সবার ওভারিয়ান সিস্ট হয় না। সো আগে আমাকে ওভারিয়ান সিস্টটা আগেই কাটা। তারপরে দেখেন এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এটা কিন্তু সবার হয় না, এটাও আগে কাটা। ঠিক আছে, তো আমার দুইটা বাদ। কনফিউশন আসতে কোথায়? বি এবং ডি এর মধ্যে কনফিউশন আসতে পারে, কিন্তু ওভারিয়ান সিস্ট সবার হবে না, এন্ডোমেট্রিয়াল ক্যান্সারও সবার হবে না। সো এই দুইটা আমার আগেই ভালো করে কাটা দিতে হবে। সো আপনি কনফিউশনে পড়লে কিসে পড়বেন? ডি এবং ডিতে পড়বেন। সো যারা বি অ্যান্সার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টার্নার সিনড্রোম ইজ মোস্ট কমন জেনেটিক কজ অফ প্রাইমারি অ্যামেনোরিয়া। ঠিক আছে, প্রাইমারি অ্যামেনোরিয়ার জেনেটিক কজ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট কমন জেনেটিক কজ কি? এই টার্নার সিনড্রোমটা। ঠিক আছে, এরপরের প্রশ্নটা আসি। আপনারা সঠিক অ্যান্সারটি দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসেন এরপরে অ্যান্সারটা কি আসে, প্রশ্নটা কি আসে? which of the following is a risk factor for developing cervical cancer? সার্ভাইকাল ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরটা কি? নয় নম্বর প্রশ্ন, যারা 8-এর সঠিক অ্যান্সারটি দিয়েছেন তাদের সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, একটু নেটওয়ার্কের বাফারিং হয়েছিল, এই জন্য হচ্ছে আমরা ক্লাসে একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আসেন, which of the following is a risk factor for developing cervical cancer? এখন যারা হাই ফ্যাট
ডায়েট খায় তাদের কি ক্যান্সার আর সার্ভাইকাল ক্যান্সার হয়? হয় না। তাহলে বাকি থাকলো কি আমার? সি। সিটাই একমাত্র বাকি থাকলো। দেখেন খুবই সহজভাবে আপনি কি করতে পারলেন? এটা বাদ দিয়ে দিতে পারলেন। আপনার ৯ নাম্বারটা অ্যান্সার করেন। যাই হোক এটা আনসার অলরেডি করে দিয়েছি, যেহেতু এটা সময় নষ্ট হয়েছে, এটা অনেকের কনসেন্ট্রেশন ব্রেক হয়েছে। দেখেন ওরাল কাউন্টারসেপ্টিকটা এটা আগেই বাদ, হাই ফ্যাট ডায়েট এটা আগেই বাদ। তারপর এক্সেসিভ এক্সারসাইজ করলে কখনো সার্ভাইকাল ক্যান্সার হয় না। সো বাকি রাখে কোনটা? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন। এটা দ্বারা যদি ইনফেকশন অধিকাংশ ক্ষেত্রে কি হয়ে যায়? সার্ভাইকাল ক্যান্সার হয়ে যায়। সো সি হচ্ছে যে রাইট অ্যান্সার। এখন আসেন আমাদের প্রায় আমার ক্লাসের শেষের দিকে চলে এসেছি। আমরা 10 নম্বর প্রশ্নটা একটু দেখি। আচ্ছা এটা হচ্ছে যে নিউনেটাল নার্সিং থেকে প্রশ্নটি করা। আসেন প্রশ্নটি কি বলে দেখেন। Which is the most common cause for respiratory distress in a neonate? আপনারা ক্লাসে 10 নম্বর আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা কমেন্ট করে জানান। আর 10 নম্বর প্রশ্নটাতে অ্যানসার করেন। Which is the following is the most common cause? নিচের কোনটি most common cause of respiratory distress in a neonate? একটা নিউনেটের respiratory distress হওয়ার কমন কজ কোনটি? 10 নম্বর প্রশ্নের অ্যানসারটি কাইন্ডলি করেন। 9 নম্বর প্রশ্নে একটু নেটওয়ার্কের সমস্যা হওয়ার কারণে একটু দুঃখিত, আপনাদের সাময়িক একটু বিঘ্ন ঘটায়। আপনারা 10 নম্বরটা একটু কমেন্ট করে দেন। আমাদের সাথে এখন অল ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এখন আমরা কাম টু দ্য পয়েন্ট। আসেন 10 নম্বর প্রশ্নের অ্যানসারটি করেন সবাই। 10 এর এ মিকুনিয়াম এসপাইরেশন সিনড্রোম, একজন বলছেন 10 এর বি নিউমোনিয়া, আরেকজন বলেন 10 এর বি আবার কে বললেন? চৈতি রাজবংশী, সঞ্জিদা, শান্তা এবং মারুফা আক্তার এবং নাসরিন আক্তার। হুম, ওকে 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 ওকে। চৈতি রাজবংশী আপনি বলেছেন 10 এর বি, 10 এর এ কে বললেন? মারুফা আক্তার আপনি বললেন 10 এর এ। 10 এর আর কে? 8 এর সি বলবেন না? 10 এর আর কেউ নাই? আমাদের 78 জন পার্টিসিপেন্ট। আপনারা শুনেন, আমি একটা কথা প্রতি ক্লাসে আপনাদের বলে থাকি যে আপনারা ভুল হোক সঠিক হোক, পারেন কিংবা না পারেন, আপনি প্র্যাকটিস করেন, আপনি এখানে অ্যান্সার করেন। আপনি অ্যান্সার করলে আপনার হচ্ছে যে যে জড়তা আছে ভিতরে সেই জড়তাটা কিন্তু কেটে যাবে। সো আপনার পরীক্ষার হলে যখন আপনি কনফিউশনে থাকবেন তখন হচ্ছে যে আপনার এই প্র্যাকটিস করার যে অ্যান্সার দেওয়ার যে প্রবণতা যেটা আছে এটার কারণে কিন্তু না পারেন, বুঝেন বা না বুঝেন, আপনার অ্যান্সার করেন। আমি পরবর্তীতে আপনাদেরকে বুঝিয়ে দিব সুন্দর করে। 10 এর আর অ্যান্সার আসতেছে না, মাত্র 3-4টা অ্যান্সার আসছে। আসেন আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সারফেক্টেন্ট ডিফিসিয়েন্সি। আমাদের লাংসের যে কলাপস কলাপস হওয়া এবং হচ্ছে যে কি অক্সিজেন যে ট্রান্সপোর্ট হওয়া এবং হচ্ছে অ্যালভিউলার ফর্মেশন, সেটা কি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কি আমাদের এই সারফেক্টেন্ট লেয়ারটা। ঠিক আছে, এটা আমাদের কি কাজ একটু দেখি। সারফেক্টেন্ট ডিফিসিয়েন্সি ইজ লিডিং কজ অফ রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম ইন নিওনেট। সারফেক্টেন্ট হেল্প কিপস লাংস ফ্রম কোলাপসিং। দেখেন লাংসের যে আমাদের যে অটোমেটিক ভাবে আমাদের লাংসটা স্কুইজ করে, যখন এক্সপাইরেশন করে তখন স্কুইজ করে, এবং যখন ইনহেলেশন করে অক্সিজেন তখন কি এটা এক্সপান্ড করে। ঠিক আছে, যদি সারফেক্টেন্ট লেয়ারটা প্রপার থাকে তাহলে সেক্ষেত্রে লাংসটা কোলাপস করে যায় না। ঠিক আছে, আর যদি সারফেক্টেন্ট লেয়ারটা যদি কম থাকে তাহলে লাংসটা আপনি যখন ইনহেলেশন এক্সহেলেশন করে দিলেন তখন লাংসটা চুপসে গেল না, তখন লাংসটা চুপসান অবস্থায় থাকবে। কিন্তু সারফেক্টেন্ট লেয়ারটা থাকার কারণে সেই লাংসটা চুপসান অবস্থায় থাকে না, লাংসটা আবার পুনরায় রিকয়েল হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা অ্যান্সার দিয়েছেন।
এখন আসেন পরবর্তী একটা প্রশ্ন চলে আসি আমরা, হোয়াট ইজ দ্য মোস্ট ইফেক্টিভ মেথড ফর প্রিভেন্টিং নিওনেটাল হাইপোথার্মিয়া ইমিডিয়েটলি আফটার বার্থ? একটা জন্মের সাথে সাথে একটা নিউনেটের হাইপোথার্মিয়া আমরা কি করতে পারি, কিভাবে প্রিভেন্ট করতে পারি? প্রশ্নটা একটু দেখেন, হোয়াট ইজ দ্য মোস্ট ইফেক্টিভ মেথড ফর প্রিভেন্টিং নিউনেটাল হাইপোথার্মিয়া ইমিডিয়েটলি আফটার বার্থ? একটা বাচ্চা সদ্য ভূমিষ্ঠ হওয়ার পরে তার যে বডি টেম্পারেচার যাতে ফল না করে, বডি টেম্পারেচার যাতে কমে না যায়, ইমিডিয়েট কমে না যায়, সেজন্য আমরা কোন ধরনের প্রিভেন্টিভ মেথড আমরা অবলম্বন করব? কি কি আছে দেখি। শ্যাডোয়িং দ্য বেবি ইন এ ওয়ার্ম ব্ল্যাঙ্কেট, তারপর কি অ্যাপ্লাইং এ হিট টু দ্য বেবিস হেড, প্লেসিং দ্য বেবি অন এ ওয়ার্ম সারফেস, ডিলেট কট ক্ল্যাম্পিং। কোনটা হইতে পারে? 11 নম্বর প্রশ্ন একটা অ্যান্সার করেন, যে যেটা পারেন অ্যান্সার করেন, আমি পরে এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদেরকে। একটু ওয়ান ব্ল্যাঙ্কেটে বাচ্চাটা জড়াবেন, নাকি একটা মাথায় ক্যাপ পরাই দিবেন, হ্যাঁ ওই যে বাবু যে মাংকি টুপি গুলো আছে না, মাংকি টুপি পরাই দিবেন, নাকি বেবিটাকে একটা ওয়ার্ম সার্ভিসে রাখবেন, একটা গরম উষ্ণ সার্ভিসের মধ্যে রাখবেন, নাকি দেরি করে কটটা ক্ল্যাম্প করবেন? কোনটা করবেন? 11 নম্বরের অ্যান্সার এখনো আসে নাই। আসলে আপনি বুঝতেছি না, আপনারা কি প্রশ্ন কমন না পড়লে কি অ্যান্সার করেন না নাকি? প্রশ্ন কমন পড়লে দেখি সবাই অ্যান্সার করেন, কিন্তু প্রশ্ন কমন না পড়লে দেখি কেউ অ্যান্সার করেন না। প্রশ্ন তো আপনার পরীক্ষার হলে সবসময় কমন পড়বে না, কিন্তু আপনাকে তো পরীক্ষায় অ্যান্সার করে আসতে হবে। বিগত দিনগুলোতে কিন্তু নেগেটিভ মার্কিংটা ছিল না, এবার থাকে কিনা আমরা একটু সন্দেহ, তবে না থাকার সম্ভাবনাটা বেশি। যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা যে প্রশ্নগুলো পারবেন না সেগুলো স্কিপ করার চেষ্টা করবেন। আর যদি নেগেটিভ মার্কিং না থাকে, চোখ বন্ধ করে আপনি যেটা ওই যে বললাম যে একটা কোনটা কোনটা জিনিস যে যেটা যেটা যে বাদ দেওয়ার ক্রাইটেরিয়া, একটা একটা করে বাদ দিয়ে যেটা যেটা একেবারেই হওয়ার সম্ভাবনা নেই সেটা সেটা বাদ দিয়ে তারপরে একটা সাসপেক্টেড কিংবা যেটা পসিবিলিটি বেশি সেটা আপনি মার্ক করবেন। কেউ অ্যান্সার করলেন না আপনারা, খুবই দুঃখের বিষয়। ভুল হোক সঠিক হোক অ্যান্সার করবেন, ঠিক আছে? এখন আপনি কি আসেন, সঠিক অ্যান্সারটা কি? প্লেস দ্য বেবি ইন ওয়ার্ম সারফেস, বাচ্চাটাকে একটা গরম জায়গায় রাখতে হবে, ঠিক আছে? বাচ্চার মাথায় হেড পরানো যাবে না, তার ডিলে কট ক্ল্যাম্পিং ডিলে করা যাবে না, কট ক্ল্যাম্পিংটা খুব দ্রুত করতে হবে, ঠিক আছে? আর ওয়ার্ম ব্ল্যাঙ্কেট, ঠিক আছে, ওয়ার্ম ব্ল্যাঙ্কেট দিয়ে গরম করাও কিন্তু সবসময় উচিত না, কিন্তু একটা গরম সার্ফেসে রাখা কি সবচেয়ে সেফেস্ট বা বেবির জন্য। আসেন এর পরবর্তীতে আসি। এটা যেহেতু কেউ অ্যান্সার তেমনটা করেন নাই, এই প্রশ্নটা এক্সপ্লেনও তেমন করব না, কিন্তু আপনারা প্রশ্নগুলো অ্যান্সার করবেন, তাহলে কি হবে, প্রত্যেকটা প্রশ্ন আপনারা ইন্টারেস্টের সহকারে বুঝতে পারবেন, প্লাস অংশগ্রহণমূলক পড়াশোনা হবে। হ্যাঁ, আসেন, হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ জন্ডিস ইন দ্য ফার্স্ট 24 আওয়ার অফ লাইফ? একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার প্রথম 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে, জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্ডিস সম্ভাবনাটা কিসের কারণে হইতে পারে বলেন? ব্রেস্ট ফিডিং এর কারণে, নাকি হেমোলাইটিক ডিজিজের কারণে, নাকি ফিজিওলজিক্যাল জন্ডিস, নাকি ইনফেকশন? দ্রুত কমেন্ট করে জানান। শুনে আমি বারবার একটা কথা বলি, আপনি প্রশ্ন পারেন বা না পারেন ডাজন্ট ম্যাটার, কিন্তু অ্যান্সার করেন। অ্যান্সার না করলে মনে হয় কি জানেন, আমার নেটওয়ার্কের সমস্যা আছে। নেটওয়ার্কের সমস্যা, কথা বুঝতে পারতেছেন না, কিংবা স্ক্রিন দেখা যাচ্ছে না, এই জন্য আপনারা অ্যান্সার করতেছেন না, ঠিক আছে? আর যদি না পারেন বলেন পারি না, কোনো সমস্যা নাই, আমি বুঝাই দিব। আসেন, হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ জন্ডিস ইন দ্য ফার্স্ট 24 আওয়ার্স অফ লাইফ? দ্রুত কমেন্ট করে জানান।
দুঃখিত, একটা গুরুত্বপূর্ণ ফোন কল ছিল। হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, এটা কে বলছেন? বি নাম্বার। 12 হচ্ছে সি ফিজিওলজিক্যাল জন্ডিস, 12 বি। আচ্ছা, আমি হয়তো আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তো দেখতে পাই নাই। আকাশ মালিক, সমস্যা নাই, আমি একটু রিফ্রেশ করছি, তো দেখা যাক এখন সবার কমেন্টটা পাই কিনা। ঠিক আছে, হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। দ্বারা হচ্ছে যে বি নাম্বারটি সঠিকভাবে দিয়েছেন। বি কে দিয়েছেন? মুসাম্মত রানী। তারপরে হচ্ছে যে হ্যাঁ, রানী একমাত্র আপনি সঠিক অ্যান্সারটি দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবাই কমেন্ট করবেন, তাহলে কি হবে, ক্লাসটা আরো প্রাণবন্ত হবে। হ্যাঁ, আসেন, হেমোলাইটিক ডিজিজটা কি কারণে হয়? হেমোলাইটিক ডিজিজ অফেন ডিউ টু আরএস ইনকম্পাটিবিলিটি। হ্যাঁ, যেমন যদি মায়ের যদি নেগেটিভ ব্লাড থাকে, বাচ্চার যদি পজিটিভ ব্লাড থাকে, কিন্তু পজিটিভ বাচ্চার নেগেটিভ, মায়ের পজিটিভ, তো সেক্ষেত্রে এবিও কম্পাটিবিলিটি হইতে পারে। ঠিক আছে, এটা মোস্ট কমন কজ অফ জন্ডিস উইদিন 24 আওয়ার্স। এই কারণে কি হয়ে যায়, বাচ্চার হেমোলাইসিস হয়ে যায়। ঠিক আছে, ব্লাডটা ভেঙে যায়, হিম এবং গ্লোবিনটা আলাদা হয়ে যায়। সেই কারণে আমাদের বডিতে কি হয়, বিলিরুবিনের মাত্রাটা একটু বেড়ে যায় এবং কি জন্ডিস হয়। ঠিক আছে বাচ্চাদের। অসংখ্য ধন্যবাদ আপনার মিস্টার রানীকে, আপনি সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। আসেন, পরবর্তী প্রশ্নটা একটা আমরা দেখি। হুইচ পার্ট অফ দ্য ব্রেন ইজ রেসপন্সিবল ফর রেগুলেটিং বেসিক ভাইটাল ফাংশন সাচ এস হার্ট রেট, ব্রিদিং, এবং হচ্ছে কি ব্লাড প্রেশার? তার মানে কি, হার্ট এবং লাংস কে কন্ট্রোল করে ব্রেনের কোন পার্ট? ঠিক আছে, বলেন, নিচের ব্রেনের কোন পার্টটি হার্ট এবং লাংস কে কন্ট্রোল করে? সেরিবেলাম নাকি মেডুলা অবলঙ্গটা নাকি থ্যালামাস নাকি হাইপোথ্যালামাস? এই প্রশ্নের অ্যান্সার আশা করি সবাই দিবেন, এটা যাতে কারো ভুল না হয়। এটা বিগত সালে বেশ কয়েকবার বিভিন্ন পরীক্ষায় এসেছিল, সো আপনারা এই প্রশ্নটি কিন্তু ভুল করলে হবে না। নিচের কোন ব্রেনের কোন পার্টটি হার্ট রেট, মানে দ্যাট মিন্স হার্ট এবং লাংস কে কি করে, কন্ট্রোল করে? 13 নম্বর প্রশ্নের অ্যান্সারটি দেন। সেরিবেলাম, মেডুলা অবলঙ্গটাকে থ্যালামাস। আজকে আমাদের এখন আমাদের কোচিং এ যারা আপনারা ভর্তি হননি, দ্রুত আমাদের কোচিং এ ভর্তি হয়ে যান। আমাদের আজকের ক্লাসের থেকে যারা ভর্তি কনফার্ম করবেন তাদেরকে 100 টাকা ডিসকাউন্ট। সো আপনারা দ্রুত আপনাদের প্রস্তুতিটি খুব সুন্দরভাবে সম্পন্ন করতে আমাদের পেড ব্যাচে ভর্তি হয়ে যান। আশা করি আমাদের সাথে আপনার প্রস্তুতিটি অনেক সুন্দরভাবে নিতে পারবেন। 13 নম্বর প্রশ্নের অ্যান্সারটি করেন খুবই দ্রুত। 13 নম্বরের অনেকে কমেন্ট করছেন 13 বি। মৌ আফরিন আপনি বলছেন বি, সবাই বি। একজন রিমা খাতুন আপনি বলছেন 13 ডি। ফারজানা সুমি আপনি বলছেন 13 বি। না, কমেন্ট দেখা যাচ্ছে, আসলে একটু আমার নেটওয়ার্কটা বাফারিং করতেছে, এই জন্য হয়তো কমেন্ট একটু দেখতে সমস্যা হচ্ছিল। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনারা যারা 13 বি অ্যান্সারটি করেছেন। মেডুলা অবলঙ্গটা, মেডুলা অবলঙ্গটা কি আমাদের হার্ট এবং লাংস কে কন্ট্রোল করে। ঠিক আছে, ব্লাড প্রেশার এবং এসেনশিয়াল সার্ভাইভাল যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেটা কি মেডুলা অবলঙ্গটা এটাকে কন্ট্রোল করে থাকে। আমাদের আদার্স পার্ট গুলো কি কন্ট্রোল করে আমরা একটু দেখি। সেরিবেলাম কিসে কন্ট্রোল করে? সেরিবেলাম কন্ট্রোল করে ভলেন্টারি মুভমেন্ট এন্ড ব্যালেন্স, বডির ব্যালেন্স এবং ভলেন্টারি মুভমেন্টটা কি কন্ট্রোল করে? সেরিবেলাম। এবং কি থ্যালামাস কি করে? সেন্সরি। সেন্সরি ডাজ নট কন্ট্রোল ভাইটাল ফাংশন। এটা থ্যালামাসটা কি সেন্সরিটা, সেন্সরি ফাংশন করে। হাইপোথ্যালামাস কি করে? হেমোস্টেসিস। হেমোস্টেসিস, টেম্পারেচার এবং হচ্ছে কি হাঙ্গার। ঠিক আছে, এটা কন্ট্রোল করে কি হাইপোথ্যালামাস। বাট কি করে না, হার্ট রেট প্লাস হচ্ছে যে রেসপিরেটরি রেট, হার্ট এবং লাংস ভাইটাল অর্গানকে কন্ট্রোল হাইপোথ্যালামাস করে না। সো অসংখ্য ধন্যবাদ আপনার ফারজানা শিমু, আপনি সঠিক অ্যান্সারটি প্রদান করেছেন। রেশমি চাকমা, আপনি রেশমি চাকমা আপনি কোথা থেকে বলছেন একটু কমেন্ট করে জানান। নন্দিনী ধর আপনি সঠিক অ্যান্সারটি দিয়েছেন। টুম্পা বিশ্বাস, মোনালিসা মুন,
মুন্নি, মৌআফরিন, তারপরে মিম আক্তার, অসংখ্য ধন্যবাদ। মিলিন আক্তার, মিলি, অসংখ্য ধন্যবাদ আপনাদের সঠিক অ্যান্সারটি প্রদান করার জন্য। আসেন আমরা একটু পরবর্তী আরেকটা প্রশ্ন দেখি। Which of the following structure is the primary responsible for production of cerebrospinal fluid? That means CSF এর প্রোডাকশন কোথায় হয়? এটা কি কোরাকয়েড প্লেক্সাসে হয়, নাকি পিনিয়াল গ্ল্যান্ডে হয়, নাকি হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে হয়, নাকি কর্পাস ক্যালোসামে হয়? কোথায় হয়? কমেন্ট করে জানান। 14 নাম্বার। সিএসএফ প্রোডাকশন হয় কোথা থেকে? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। আপনাকে এইভাবে এমসিকিউ আসতে পারে যে সিএসএফ এর ফুল মিনিং কি? সিএসএফ এর ফুল মিনিং কি? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। সো এটার বানানটাও কি দেখবেন, ভালো করে দেখে নেবেন, এবং কিন্তু এমসিকিউ আসতে পারে। 14 অ্যান্সারটি করে ফেলেন সবাই, দ্রুত 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 অ্যান্সার করেন। আর আপনারা যারা এখন আমাদের পেড ব্যাচে ভর্তি হননি, আমাদের পেড ব্যাচে ভর্তি হয়ে যান, কারণ সময় খুবই কম। ঠিক আছে, আমাদের ইতিমধ্যে অনেক ক্লাস শুরু হয়ে গেছে। সো আপনারা যারা পিছিয়ে গেছেন তারা এখন আর পিছিয়ে নেন। দেখেন, আপনারা যদি এরকম ভাবে পড়েন তাহলে আশা করি আপনাদের কি হবে, পরীক্ষায় অ্যান্সার করতে খুবই সুবিধা হবে। হ্যাঁ, এইটা কিন্তু বিভিন্ন সালের পরীক্ষার প্রশ্নে কিন্তু এই প্রশ্নটা আসে। সো আপনারা যেসব প্রশ্নগুলো আছে, যে টপিক থেকে আছে, সেই টপিকটা যদি পুরোটা পড়ে ফেলেন তাহলে হবে কি, আপনার ওই প্রস্তুতিটা একটা কমপ্লিট একটা প্রস্তুতি আপনার নিতে পারবেন খুব সহজেই। দেখি আমাদের সঠিক অ্যান্সারটি কোনটি। সিএসএফ কোথায় প্রোডাকশন হয়? কোরাকয়েড প্লেক্সাস। কোরাকয়েড প্লেক্সাসে, হ্যাঁ, এটা কোথায়? ভেন্ট্রিকল অফ দ্য ব্রেন। ব্রেনের ভেন্ট্রিকলের ভিতরে যে কোরাকয়েড প্লেক্সাস থাকে সেখান থেকে কি হয়, এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা তৈরি হয়। ঠিক আছে, দেখেন পিনিয়াল গ্ল্যান্ড এটা কোনো ধরনের এটার জন্য ইনভলভ না। প্লাস হচ্ছে কি, প্রাইমারি গ্ল্যান্ড কন্ট্রোল দ্য হরমোনাল ফাংশন, সেটা কি সিএসএফ প্রোডাকশন করে না। দ্য কর্পাস ক্যালোসাম, এটা কি করে? টু হেমিস্ফিয়ার দ্য ব্রেন ডাজ নট প্রোডিউস সিএসএফ। অসংখ্য ধন্যবাদ যারা সঠিক অ্যান্সারটি প্রদান করেছেন। আসেন নেক্সট প্রশ্নে আসি। 4 নাম্বার। হুইচ অফ দ্য ফলোইং বোনস পার্ট অফ দ্য এক্সিয়াল স্কেলেটন? আমরা এক্সিয়াল বডির এক্সিয়াল যে এক্সিসটা আছে সেটা সম্পর্কে ধারণা আছে আমাদের? বলেন, 4 নাম্বার অ্যান্সারটা দেন খুবই দ্রুত। Which is the following bones is a part of the axial skeleton? এখানে কি পয়েন্টটা কোনটা? কি পয়েন্টটা হচ্ছে যে এই এক্সিয়াল, এটা হচ্ছে কি পয়েন্ট আমাদের। ঠিক আছে, দ্রুত কমেন্ট করেন। 4 নাম্বার। দেখি আমাদের সঠিক অ্যান্সারটি কি। ফিমার, স্ক্যাপুলা, নাকি স্টার্নাম, নাকি পেলভিস? এক্সিয়াল কি বডির মাঝ বরাবর যে বোনসটা আমাদের অবস্থিত। তো বডির মাঝ বরাবর বোনসটা কোনটা? আমাদের স্টার্নাম। স্টার্নাম কোনটা? আমাদের যে স্কেলিটন, যে চেস্ট ওয়াল যেটা আছে, চেস্ট ওয়ালের যে আমাদের রিপস গুলা আমাদের বডির মিড লাইনে, যেটা এক্সিয়াল লাইন যেটাকে বলা হয়, সেই এক্সিয়াল লাইনে কি থাকে? স্টার্নাম থাকে। ঠিক আছে, দেখেন ফিমারটা কিন্তু আমার দুই পাশে থাকে, পেলভিসটাও কিন্তু দুই পাশে আছে, স্ক্যাপুলাটাও কিন্তু দুই হাতে। কিন্তু স্টারনামটা মোস্ট একদম এক্সিয়াল লাইন বরাবর আমার বডির যে একদম এভাবে যদি কাটা হয় এটাকে এক্সিয়াল এক্সিস বলা হয়। ঠিক আছে, সো অ্যান্সারটা কি হবে? স্টারনাম। আসি আমরা পরবর্তী, যারা সঠিক অ্যান্সারটি দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী প্রশ্ন চলে আসি। মানব দেহে সবচেয়ে বড় অঙ্গ কোনটি? বলেন, এটা যদি না পারেন তাহলে আপনাদেরকে 144 ধারা জারি করা হবে আপনাদের উপরে। না, 320 ধারা। কোনটা? ফাঁসি
রায় কোনটা দিয়ে দেয়? যাই হোক, আসেন, মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? মস্তিষ্ক, হার্ট, যকৃৎ, ত্বক? এই ধরনের একটা কয়েকদিন আগে যে একটা প্রশ্ন আছে ওখানে কিন্তু আসছে। যে কিছুদিন আগে যে মাদক অধিদপ্তরের একটা প্রশ্ন, খুব সম্ভবত এরকম একটা প্রশ্ন আসছে, ঠিক আছে? দ্রুত কমেন্ট করে ফেলেন। 17 সি বলছো নাকি? 16 তো জান। ত্বক, 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 এটা সবাই অ্যান্সার করেন, এটার অ্যান্সারের বন্যায় পুরো ভাসিয়ে দেন। সবাই অ্যান্সার করবেন, অসংখ্য ধন্যবাদ। সঠিক অ্যান্সার হচ্ছে কি ত্বক, স্কিন, যেটাকে বলা হয় স্কিনটা কি আমাদের বডির সবচেয়ে বড় অর্গান। আসেন এর পরবর্তী প্রশ্নটায় আসি। হুইচ ভ্যাকসিন ইজ গিভেন টু এ চাইল্ড এট দ্য এজ অফ 9 মান্থ? 9 মাস বয়সে একটা চাইল্ডকে কোন ভ্যাকসিনটা দেওয়া হয়? অসংখ্য ধন্যবাদ আপনারা যারা কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এইভাবে কমেন্ট করবেন। দেখেন, আমি একটা প্রশ্ন একটু আগে বলছি আপনাদের, আপনাদের প্রশ্ন কমেন্ট করলে আপনারা সবাই কমেন্ট করেন, কিন্তু আল্লাহর রাস্তায় যদি একটু প্রশ্ন একটু কঠিন হয়ে যায় তাহলে কিন্তু আর অনেকে কমেন্টই করেন না। সো এইভাবে করলে কি হবে না, এভাবে করলে প্র্যাকটিসটা হবে না। সো যেটা পারেন কিনা না পারেন, আপনি যেটাই হোক না কেন আপনাকে কমেন্ট করতে হবে, ঠিক আছে? আসেন, হুইচ ভ্যাকসিন ইজ গিভেন টু এ চাইল্ড এট দ্য এজ অফ 9 মান্থ? টিটি ভ্যাকসিন নাকি মিজেলস নাকি ডিপিটি নাকি এইচআইভি, কোনটা? টিটি ভ্যাকসিন কি আমাদের সবসময় এই কি 9 মাস বয়সে দেয় নাকি লাইফে সবসময় দেওয়া যায়, নাকি হচ্ছে যে আমাদের ই টাইমেও দেওয়া যায়, যে যদি যে টিনেজারদের টিটি ভ্যাকসিন দেয় কখন দেয়? 9 মাস বয়সে দেয় নির্দিষ্টভাবে নাকি এটা সবসময় দেওয়া যায়? এটা মাথায় রাখবেন। তারপর মিজেল ভ্যাকসিনটা মাথায় রাখবেন। তারপর ডিপথেরিয়া, পার্টুসিস, টিটানাস, এটা একটু মাথায় রাখবেন। সো দ্রুত অ্যান্সার করেন, 17 অ্যান্সারটা দ্রুত করেন। 17 বি, বি, বি। অসংখ্য ধন্যবাদ, আপনারা সঠিক অ্যান্সারটি দিয়েছেন, 17 বি। সবাইকে ধন্যবাদ। যেটা এটা কি শুধুমাত্র 9 মান্থে কি করা হয়? মিজেলস ভ্যাকসিনটা দেওয়া হয়। আর টিটানাস টক্সওয়ার্ড এটা আপনি সব সময় প্রেগন্যান্সি, আপনি কোনো ডায়েটি মেটা যদি কাটিয়ে যদি সেক্ষেত্রে দিতে পারবেন। আর ডিপথেরিয়া, পারটুসিস, টিটানাস এটা কখন দেয়? এটা দেয় হচ্ছে কি 6, 10 এবং 14 উইকে দেয়, ঠিক আছে? এবং এইচবিভি, হেমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি এটা দেয় কখন? 6, 10, 14 উইকে। কিন্তু এটা 9 মান্থে দেয় শুধুমাত্র কোনটা? মিজেলস ভাইরাস ভ্যাকসিন। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা সঠিক অ্যান্সারটি প্রদান করেছেন। আপনারা যারা এখন আমাদের পেট বেশি ভর্তি হননি, অনুগ্রহ করে এই নাম্বারটিতে কল করে পেট বেশি ভর্তি হয়ে যান। আর আসেন এর পরবর্তী প্রশ্নতে আসি। হুইচ ইজ ওয়ান ইজ এ ন্যাচারাল মিন অফ কন্ট্রাসেপশন? কন্ট্রাসেপশনের ন্যাচারাল মিনটা কোনটা? দ্রুত কমেন্ট করে জানান। 18 নম্বর, 17 নম্বর যারা অ্যান্সার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 18 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দ্রুত করেন। দেখি আপনারা কে কে সঠিক অ্যান্সারটি দিয়েছেন। 18 বি, 18 বি, 18 বি। সবাই তো 18 বি দিছেন। আমি কি এর বাইরে যেতে পারবো? কখনোই পারবো না, ঠিক আছে? ল্যাকটেশনাল অ্যামিনুরিয়া, যেটা কখন আমাদের বাচ্চা যখন ছোট থাকে তখন যখন ব্রেস্ট ফিডিং করায় তখন যে অ্যামিনুরিয়াটা হয়, এটা কি ল্যাকটেশনাল অ্যামিনুরিয়া। এটা কি ন্যাচারাল কন্ট্রাসেপশন, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ, আপনারা এটা জানেন, ঠিক আছে? সো একটা জিনিস আপনাদের দেখলাম, আপনারা জানা প্রশ্নটা খুব সুন্দরভাবে অ্যান্সার করেন, অসংখ্য ধন্যবাদ। এভাবে যাতে জানা প্রশ্ন আপনাদের কখনো ভুল না হয়, ঠিক আছে? পরীক্ষায় এই জিনিসটা আপনারা খুবই খেয়াল রাখবেন।
অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা সঠিক অ্যান্সারটি দিয়েছেন। আসেন এরপরে আমরা প্রশ্নে আসি 19 নম্বর প্রশ্নে, হুইচ ইজ দ্য ফলোইং ব্যাকটেরিয়া ইজ দ্য মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন দ্যাট মিন্স ইউটিআই এর জন্য কোন ব্যাকটেরিয়াটি কি কোন ব্যাকটেরিয়াটি মূল আসামি বলেন? ইশ্চেরিশিয়া কোলাই, ইকোলাই, নাকি স্টেফাইলোকক্কাস অরিয়াস, নাকি সিউডোমোনাস অরিজিনিসা, নাকি স্টেফিলোকক্কাস নিউমোনিয়া, কোনটা বলেন? 19 নম্বর প্রশ্ন অ্যান্সার করেন। নিচের কোনটি ইউটিআই এর জন্য মূল কালপ্রিট? আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা ক্লাসটি শেয়ার করে দেন এবং হচ্ছে যে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। আশা করি আপনাদের এই শেয়ারে অনেকে অনেক উপকৃত হবে। 19 এ ইশ্চেরিশিয়া কোলাই, 19 এ দেন। সবাই যেটা আনসার করতেছেন একবারে কমেন্ট করে ভরাই দেন, ভরে ফেলেন পুরো কমেন্ট বক্স। যে পারেন 92 জনের মধ্যে যে অ্যানসারটা পারেন সবাই কমেন্ট করেন, সবার কমেন্ট দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ। ইশ্চেরিশিয়া কোলাই, এখানে একটা মজার বিষয়, এটা কিন্তু আমাদের বডির ইন্টেস্টাইনের নরমাল ফ্লোরা, ঠিক আছে? ইকোলাইটা আমাদের ইন্টেস্টাইনে নরমাল ফ্লোরা হিসেবে থাকে। এটা যখন ট্রানজিয়েন্ট ফ্লোরা হয়ে ইউরিনারি ট্র্যাক্টে চলে যায় তখন এটা কি ফ্লোরা বলবে? ট্রানজিয়েন্ট ফ্লোরা। সেটা কি নরমাল ফ্লোরা থেকে হ্যাঁ যেটা ট্রান্সফার হয়ে রেকটাম থেকে আমাদের ইউরিনারি ট্র্যাক্টে যদি চলে আসে তাহলে এটা কি বলা হয়? ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্টটা আমাদের যদি এই নরমাল ফ্লোরা যদি ট্রানজিয়েন্ট ফ্লোরা হয়ে যায়, যদি আমাদের জিআইটি থেকে যদি ইউরিনারি ট্র্যাক্টে চলে আসে তখন সেটা কি করে? প্যাথোজেনিক ফর্ম চলে আসে। সো এই ইশ্চেরিশিয়া কোলাইটা প্রথমে থাকে নরমাল ফ্লোরা হিসাবে, দেন ট্রানজিয়েন্ট হয়ে এটা কি একটা প্যাথোজেনিক ফ্লোরা হয়ে যায় আমাদের বডিতে। সো তখন যে ডিজিজটা হয় সেটা কি? ইউটিআই হয়, ঠিক আছে? আর একটা ইউটিআই আর একটা টার্ম আছে আপনার ক্যাথেটার অ্যাসোসিয়েটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, কটি। সেই কটির ফুল টার্মটা আপনারা দেখবেন, CAUTI, কটি। পরীক্ষা আসতে পারে কটি এর ফুল মিনিং কি? ক্যাথেটার অ্যাসোসিয়েটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ঠিক আছে? এটার সাথে মনে রাখবেন। আসেন এর পরবর্তী প্রশ্নটা একটু দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রাইমারি মেথড অফ ট্রান্সমিশন অফ দ্য এইচআইভি ভাইরাস? এইচআইভি ভাইরাসের মেথড অফ ট্রান্সমিশন কোন মাধ্যমে এইচআইভিটা কি হয়? ট্রান্সমিট হয় পারসন টু পারসন। তো এটা কমেন্ট করে জানান। আপনারা যারা এখনো আমাদের কোচিং এ ভর্তি হননি পেইড ব্যাচে, আপনারা অনুগ্রহ করে আপনাদের সিটটি নিশ্চিত করুন। আশা করি আপনাদের সাথে ভালো কিছু এইসব বিষয়ে আরো অনেক বিস্তারিত আলোচনা করা হবে আমাদের পেইড ব্যাচে। সো আপনারা যারা ভর্তি হননি দ্রুত ভর্তি হয়ে যান। পেইড ব্যাচে আমরা প্রত্যেকটা বিষয় যে সকল বিষয়গুলো থেকে হচ্ছে পরীক্ষায় বেশিরভাগ সময় আসে আমরা সেই সব বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং হচ্ছে যে এগুলো নিয়ে আরো অনেক প্র্যাকটিক্যাল অনেক প্রশ্ন থাকবে, তাহলে কি হবে? আপনাদের প্র্যাকটিসটা আরো ভালো হবে এবং প্রস্তুতিটা আরো একটু ভালো হবে। সো আপনারা ক্লাসটি শেয়ার করে দেন এবং হচ্ছে আপনাদের সকল কলেজের গ্রুপে কিংবা হচ্ছে যে অফিসিয়াল গ্রুপে শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে, ঠিক আছে? এবং আপনারা পরবর্তীতে এই প্রশ্ন যখন দেখবেন তখন হচ্ছে যে যখন যে এমসিকিউটি আসবে তখন সেটি কি করবেন? তখন সেটি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ, সবাই কমেন্ট করতেছে 20 অসংখ্য। আমি তো এর বাইরে যেতে পারবো না যেহেতু আমি আপনাদেরই একজন, ঠিক আছে? আমিও কি দিলাম 20 ভোট দিয়ে দিলাম, জান। অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা সঠিক অ্যান্সারটি করেছেন। এখন আসেন পরবর্তী প্রশ্নে চলে আসি। হুইচ ইজ দ্য ফলোইং ভিটামিন ইজ ওয়াটার সলিউবল? এখানে ওয়াটার সলিউবল ভিটামিন কোনটি? এটা কিন্তু বিগত অনেক পরীক্ষাতে আসছে। তো এটাও সবাই, আশা করবো সবাই এটা অ্যান্সার করবেন। 21 নম্বর অ্যান্সারটা করেন। 21। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা 20 সুন্দর মতো অ্যান্সার করছেন। রোনা লাইলা, আপনি কি টাইম ট্রাভেল করছেন? টাইম ট্রাভেল করে 20 আগে 30 অ্যান্সার করে ফেলছেন। যাই হোক, বুঝতে পারছি আপনার অ্যান্সারটিও সঠিক। নন্দিতা ধর, এই মাত্র 21 বি কে বলছেন? ওয়াটার সলিউবল ভিটামিন কি? 20 সি। 21 আসেন। 20 বি ভিটামিন সি। অসংখ্য ধন্যবাদ। আমরা কি জানি? এডেক, এডিই হচ্ছে ফ্যাট সলিউবল এবং ভিটামিন সি এবং হচ্ছে যে বি কমপ্লেক্স এটা কি? ওয়াটার সলিউবল। সো এটা যাতে কারো ভুল না হয়। সো এখানে একটা জিনিস খেয়াল করবেন, হুইচ ইজ দ্য ফলোইং ভিটামিন ইজ ওয়াটার সলিউবল
and essential for the formation of collagen। এখন যদি ওয়াটার সলিউবল বলে এক্সেপ্ট দিয়ে রাখে, এক্সেপ্ট একটা শব্দ দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, তখন কিন্তু আবার অ্যানসারটা কিন্তু ফ্যাট সলিউবল চলে যাবে। সো এখানে এক্সেপ্ট, অনলি, এই ধরনের ওয়ার্ড গুলো আছে কিনা প্রশ্ন করার অ্যান্সার করার সময় এগুলো খেয়াল করবেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সঠিক অ্যান্সারটি দেওয়ার জন্য। যারা এখনো ভর্তি হননি এই নাম্বারে যোগাযোগ করে ভর্তিটি হয়ে যান। আজকে ভর্তি হলে 100 টাকা ডিসকাউন্ট। আসেন আমরা পরে একটা প্রশ্নে চলে আসি। Which is the following is good source of omega-3 fatty acid? omega-3 fatty acid এর একটি ভালো একটা সোর্সের নাম বলেন। অলিভ অয়েল, স্যালমন, নাকি বিফ না চিকেন? omega-3 fatty acidটা কোন ফুডে সবচেয়ে বেশি পাওয়া যায়? অসংখ্য ধন্যবাদ, আপনারা এই কোশ্চেন সবাই সঠিক অ্যান্সারটি দিয়েছেন। ঠিক এভাবে আপনারা অ্যান্সার করবেন, যে অ্যান্সারটি পারেন না সেটাও এভাবে অ্যান্সার করবেন। ঠিক আছে, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কি করবেন, তত বেশি আপনারা নিজেদেরকে ঝালাই করে নিতে পারবেন। 22-এর বি, কে সবার আগে কে প্রশ্ন করছেন? 22-এর বি হচ্ছে যে শশী কস্তা, সবার আগে আপনি অ্যান্সার করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আদিবা সুলতানা, তারপরে জুয়েল মাহমুদা, সুস্মিতা সোম, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের প্রাণবন্ত অংশগ্রহণের জন্য। আমাদের ওমেগা 3 কিন্তু অধিকাংশ আমাদের কিন্তু মাছের মধ্যে থাকে, সামুদ্রিক যে মাছগুলো আছে, মাছ কিংবা সামুদ্রিক যে মাছের যে ফ্যাট গুলো আছে সেগুলোতে কি থাকে, ওমেগা 3 বেশি থাকে। তো স্যালমন কি, এটা সালমন শাহ না, হ্যাঁ এটা স্যালমন। সালমন শাহ হলে বুঝতাম যে অন্য জিনিস, এটা হচ্ছে স্যালমন। হ্যাঁ, স্যালমনের মধ্যে, স্যালমন ফিশে প্রচুর পরিমাণ ওমেগা 3 এবং ফ্যাটি অ্যাসিড থাকে, এই জন্য কিন্তু এটা অনেক দামি মাছ। হ্যাঁ, তো আসলে অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই সঠিক অ্যান্সারটি দিয়েছেন। তবে কি, এরপর আসেন, which mineral is most important for maintaining healthy bones? হেলদি বোনস এবং টিথ মেইনটেইন করার জন্য নিচের কোন মাইক্রোনিউট্রিয়েন্টস, ঠিক আছে, সরি, কোন মিনারেলটি, নিচের কোন মিনারেলটি হেলদি বোন এবং দাঁত গঠনে সহায়তা করে? আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। এটাও সবার পারতে হবে। 23 নাম্বারও সবার পারতে হবে। ঠিক আছে, এই প্রশ্ন সহজ প্রশ্ন, ভুল করা যাবে না, এই সহজ প্রশ্ন ভুল করা যাবে না। 23-এর বি, ক্যালসিয়াম, এটা মানেন না কে, কেউ কি আছেন যে মানি না আমি 20 মানি না, এই সরি 23-এর বি নাম্বার অ্যান্সার মানি না, এরকম কেউ থাকলে হাত তোলেন। আর যদি মানেন তাহলে সবাই অ্যান্সার করেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ক্যালসিয়াম হচ্ছে কি, হেলদি বোনস এবং টিথ ফর্মেশনে সহায়তা করে। আসেন এরপরে আসি, which of the following is the primary function of dietary fiber? ডাইটারি ফাইবারের কি প্রাইমারি ফাংশনটা কি? হ্যাঁ, দ্রুত বলেন, প্রাইমারি ফাংশন অফ ডাইটারি ফাইবার, ডাইটারি ফাইবারের প্রাইমারি ফাংশনটা কি? প্রোভাইডিং এনার্জি, নাকি সাপোর্টিং ইমিউন ফাংশন, নাকি রেগুলেটিং ব্লাড সুগার লেভেল, নাকি এনহ্যান্সিং ভিটামিন অ্যাবজর্পশন? বলেন। 24 নাম্বার, অসংখ্য ধন্যবাদ আপনারা যারা বিয়ে রিফাত, তাসমিয়া, ক্যালসিয়াম, সঞ্জিদা সুলতানা, আপনি সঠিক, পরান শর্মা, ধন্যবাদ, শাহলিনা আক্তার, জুনায়েদ আহমেদ, তারপর হচ্ছে যে রেশমি চাকমা। 23-এর বি আপনি অ্যান্সার করেছেন, 24 অ্যান্সার করেন এখন। Which is the following is the primary function of dietary fiber? যেসব ফুডে ফাইবার কন্টেনিং ফুড থাকে সেগুলো আমাদের মেইন ফাংশনটা কি করে আমাদের বডিতে? এনার্জি দেয়, নাকি আমাদের ইমিউন সিস্টেমটাকে ফাংশনিং করে, ইমিউন সিস্টেমটাকে সাপোর্ট করে ফাংশন করার জন্য, নাকি হচ্ছে যে ব্লাড সুগার লেভেলটা কি করে, রেগুলেট করে, নাকি ভিটামিন অ্যাবজর্পশনটা বাড়ায়? 24-এর বি, 24-এর বি কে কে বলছেন? এবার এম নয় কেন? চব্বিশের বি, সাপোর্টিং ইমিউন ফাংশন। 24-এর বি সবাই। 24-এর সি কি বলছে? রেগুলেটিং ব্লাড সুগার লেভেল। একটু ব্লাড সুগার লেভেল রেগুলেটিং এর কাজ কার? দান দিলাম, সি একজন দিছেন, আর কে দিছেন? ডিও দিছেন, গুড। এনহ্যান্সিং ভিটামিন অ্যাবজর্পশন, বাকি আছে এ, এ কেউ কি আছেন? বি, সাপোর্টিং ইমিউন ফাংশন, শাহিন আক্তার। 24-এর বি, দেখেন সঠিক অ্যান্সারটি কোনটি? রেগুলেটিং ব্লাড সুগার লেভেল। ঠিক আছে, dietary fiber helps blood sugar by slowing absorption of sugar. ঠিক আছে, slowing absorption of sugar into the blood stream which can prevent spike in the blood sugar level. আমাদের বডিতে ফাইবার জাতীয় খাবার যেগুলো আমাদের বডির ডাইজেশনে সহায়তা করে এবং কি
যেসব সুগার জাতীয় ফুড আছে সেগুলাকে অ্যাবজর্পশনে বাধা প্রদান করে। ঠিক আছে, তো সঠিক আনসার কে কে দিয়েছেন? সি নন্দিতা ধর এবং হচ্ছে যে কে সুস্মিতা সোম, আপনারা দুইজনই কি সঠিক আনসারটি দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসেন 25 নম্বর প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ এ কমপ্লিট প্রোটিন? প্রোটিনের বৈশিষ্ট্যটা কি বলেন? একজন কমপ্লিট প্রোটিনের বৈশিষ্ট্য কি? ইট কন্টেন্স অনলি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, নাকি ইট কন্টেন্স অল 9 এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, নাকি ইট ইজ প্ল্যান্ট বেসড, নাকি ইট ইজ হাই ইন কার্বোহাইড্রেট? বলেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ কমপ্লিট প্রোটিন? একটা পরিপূর্ণ প্রোটিনের বৈশিষ্ট্যটা কি হইতে পারে? যারা সঠিক আনসারটি দিয়েছেন 24-এ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পঁচিশের অ্যান্সারটা করেন দ্রুত। নিচের কোনটি একটা কমপ্লিট প্রোটিনের বৈশিষ্ট্য? এটা কি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড? এটা শুধুমাত্র এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কন্টেইন করে, নাকি এটা অল 9 এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কন্টেইন করে, নাকি এটা কি প্ল্যান্ট বেসড, নাকি এটা হাই ইন কার্বোহাইড্রেট? শুরু করি, এটা কি হাই ইন কার্বোহাইড্রেট? এটা তো আগেই বাদ। ইট ইজ প্ল্যান্ট বেসড, এটাও বাদ। তা আপনারা যারা কনফিউশনে পড়বেন 25-এর বি, এ এবং বি এর মধ্যে কনফিউশন করতে পারেন। কনফিউশনে পড়েন এ এবং বি এর মধ্যে, সিও আগেই বাদ, ডিও আগেই বাদ। ঠিক আছে, কারণ কি প্ল্যান্ট বেজও হতে পারে কিংবা প্রোটিন অ্যানিমেল বেজও হতে পারে। সো প্রোটিন কিন্তু দুই ধরনেরই। সো অ্যানিমেল বেস এবং মাংস, মাছ, মাংস, ডিম। যদি প্ল্যান্ট বেজে যান তাহলে ডাল, যেটাকে সেম ক্লাস প্রোটিন বলা হয়, গরিবের প্রোটিন। সো এইভাবে এমসিকিউটা আসতে পারে আপনার। ইট কন্টেইন, বি এর সংখ্যাটাই ভারী, বি এর ভোট বেশি পড়ছে। ঠিক আছে, পিআর পদ্ধতিতে নির্বাচনে গেলে কি আসে? এই বি সঠিক নির্বাচিত হয়। সো বি হচ্ছে যে সঠিক। সো অল 9 এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেটার মধ্যে আছে সেটা কি একটা প্রপার প্রোটিন। শুধু অনলি অ্যামাইনো অ্যাসিড হইলে তো হবে না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আজকে যারা ক্লাসে উপস্থিত ছিলেন, আপনাদের প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে আজকে ক্লাসটি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আপনারা যারা এখন আমাদের ব্যাচে ভর্তি হননি, পেইড ব্যাচে, আপনারা অনুগ্রহ করে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ভর্তি হয়ে যান এবং হচ্ছে আপনাদের প্রস্তুতিটি খুবই ত্বরান্বিত করুন। আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটি খুবই দ্রুত হচ্ছে যে সম্পন্ন হবে। আশা করি এই মাসের শেষের দিকেই পরীক্ষাটি হয়ে যাবে। তো সময় কিন্তু আর বেশি নেই, আনুমানিক আর 20-25 দিন আছে সর্বোচ্চ। ঠিক আছে, সো আপনারা যারা এখনো প্রস্তুতিটি পুরোদমে শুরু করেননি, আপনারা শুরু করে ফেলুন। আমাদের একটাই অনুরোধ থাকবে, আমাদের টেকনিক্যাল প্রশ্ন থেকে যাতে কোনো ধরনের কোনো ই না আসে। ঠিক আছে, টেকনিক্যাল প্রশ্ন যাতে আপনারা দ্রুত সবগুলোই কারেক্ট দিতে পারেন। ঠিক আছে, আজকে আমাদের এই ক্লাস থেকে যারা ফ্রেন্ডদের সাথে ক্লাসটি শেয়ার করে দিবেন। অসংখ্য ধন্যবাদ, দেখা হবে আর অন্য আরেকদিন। এর মধ্যে ভালো সুন্দর হোক এই প্রত্যাশায় ক্লাসটি আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।